জিম্বাবুয়ের বিপক্ষে করা ভুলগুলো শোধরাতে চলছে কাজ, জানালো টাইগারদের ম্যানেজার। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য সবশেষ ওয়ানডে স্কোয়াডকেই প্রাধান্য দেওয়া হবে বললেন বিসিবি নির্বাচক। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ইয়াং টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিরাজ শান্তদের প্রতিপক্ষ ইংল্যান্ড। চলতি বছর মার্চে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত ও বাহরাইন। এসএ গেমসকে সামনে রেখে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব 23 ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এবং প্রায় 2.5 বছর পর শুরু হলো প্রিমিয়ার ডিভিশন হকির দলবদল। 12টি ক্লাবের মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে 6টি ক্লাব। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20কে সামনে রেখে খুলনায় চলছে জাতীয় দলের ক্যাম্প, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে করা ভুলগুলো শোধরাতেই কাজ করা হচ্ছে বলে জানান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে বাড়তি জোর দেওয়া হবে ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনের অনুশীলনে এসব বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হলেও বিশ্রামে নেই টাইগাররা, বরং সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচ দুটি হারায় সামনের দুই মেগা ইভেন্টের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতে কাজটা যেন আরও বেড়ে গেছে। তাই এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য প্রস্তুতি নিতে দুধাপে অনুশীলন করবে মাশরাফিরা, যেখানে আপাতত জিম্বাবুয়ে সিরিজের ভুলগুলো নিয়ে কাজ করবেন কোচ চান্ডিকা হাথুরু সিংহে। মনোবল কোনোভাবেই আমাদের নিচু না, ছোটখাটো আমাদের ভুলগুলো ছিল আমাদের ব্যাটিং বোলিংয়ে, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। আমাদের ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল, ওগুলো আমরা কাজ করবো এবং যথেষ্ট কাজ করা হচ্ছে, পরিশ্রম করা হচ্ছে। কারণ এই ভার্সন ক্রিকেটে, এই ফর্মেট ক্রিকেটে এখনও আমরা অত পরিপক্ক না, টু বি ভেরি অনেস্ট। এখানে তাই কোচও চাচ্ছেন বিভিন্নভাবে খেলাধুলাকে পরখ করে নিতে। টি-20-তে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয় রেকর্ডটা 166, যা হয়েছে এবারের সিরিজেই। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ দুটিতে বাংলাদেশের টার্গেট ছিল 188 ও 181। তাই এশিয়া কাপের আগে মূলত বাংলাদেশের ব্যাটিং নিয়ে বেশি কাজ করা হবে বলে ইঙ্গিত টিম ম্যানেজারের। আমি 180-র কথাই বলি, আমরা এখন ওই রান থেকে হয়তো 15 রান নিচে আছি। ওই 15 রানটা আমরা কোথায় খুঁজে পাই সেটার জন্য চেষ্টা করা হচ্ছে, আসলে কাকে কোথায় পাঠিয়ে। তো আশা করি যে এশিয়া কাপের আগে আমরা ওগুলো নিয়ে বেশি কাজ করব। আমাদের মিডল অর্ডার একটু প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো কাটিয়ে আমরা ঠিকই একটা সম্পূর্ণ দল হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবো। ইনজুরির কারণে টেস্ট অধিনায়ক মুশফিক ও কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের খেলা হয়নি সিরিজের শেষ ম্যাচ দুটি। পুরো ফিট না হলেও স্কোয়াডের সাথে অনুশীলন করছেন দুজনই। টিম ম্যানেজারের প্রত্যাশা খুব শিগগিরই ফিট হয়ে মাঠে ফিরবেন তারা। কারোর নির্ভর না, আমরা সবাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। মুস্তাফিজ আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের টিমের, সেরকম মুশফিক আমাদের টিমের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তা আমরা বিলিভ করি যে দুইটা ছেলেই যখন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের টিমটা আরও স্ট্রং হবে, তাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে অনেক কাজে লাগাবে ডেফিনেটলি। খুলনায় এ মাসের শেষ পর্যন্ত চলবে ক্যাম্প, যেখানে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আর মাঠের অনুশীলনের বাইরে এ সময় দলের প্রতিটি সদস্যের সঙ্গেই আলাদাভাবে কাজ করবেন মনোবিদ ডক্টর ফিল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জিম্বাবুয়ে সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরও এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য সবশেষ ওয়ানডে স্কোয়াডকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি এশিয়া কাপের আগেই প্রাথমিক দলের সদস্য সংখ্যা 15তে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের 4 ম্যাচে টাইগারদের দলে খেলেছেন মোট 18 জন ক্রিকেটার। সেই সাথে এক ম্যাচে 5টি পরিবর্তন ও 4 জনের অভিষেক করানোর সিদ্ধান্ত জন্ম দিয়েছে নানা বিতর্কের। র্যাঙ্কিং এর 14 নম্বর দলের সাথে সিরিজ ড্র করায় সমালোচনার ঝড় উঠেছে মূলত এ কারণেই। তবে সব পরীক্ষা নিরীক্ষা শেষে অবশ্য সবশেষ ওয়ানডে স্কোয়াডই ভরসা রাখতে চান বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ওয়ার্ল্ড টি-20 ও এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াডে খুব একটা বেশি পরিবর্তন আনা হবে না বলেও জানিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে তো আমরা অনেকগুলি ইয়াং প্লেয়ারকে দিয়েছি সুযোগ এবং অনেকগুলি বোলারকেও আমরা দেখেছি। তো সেই হিসাবে আমাদের কাছে একটা আইডিয়া ভালো মতো হয়ে গিয়েছে এবং আমার মনে হয় যে এখন যে আমাদের যে স্কোয়াডটা আছে, যেটা 50 ওভার্স ওডিআই খেলে আসছে, ওখান থেকে খুব একটা বেশি চেঞ্জ হবে না।
পাশাপাশি এশিয়া কাপের আগেই দলের সদস্য সংখ্যা 15 জনে নামিয়ে আনা হবে। সেই সাথে 8 জন ব্যাটসম্যান, 4 জন পেসার, 2 জন স্পিনার ও 1 জন অলরাউন্ডারের সমন্বয়ে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নান্নু। একটা টিমে তো আপনার ধরেন 15 জনের স্কোয়াডে সবসময় প্রথম ধরেন যে মেইন স্কোয়াডটা তো আমরা 15 জন করবো। এই 15 জনের মধ্যে ধরেন 8টা ব্যাটসম্যান তো অবশ্যই থাকবে এবং 4টা ফাস্ট বোলার অবশ্যই থাকবে এবং 2টো স্পিনার থাকবে, একটা অলরাউন্ডার থাকবে। 15টা তো আমরা অলমোস্ট 20 জন যখন রেডি করবো এশিয়া কাপের আগে 15টা অ্যানাউন্স করে দিব। এছাড়া স্কোয়াডের বাইরে ইনজুরিতে থাকা পেসার রুবেল হোসেন সুস্থ হয়ে উঠলে তাকেও চূড়ান্ত স্কোয়াডের জন্য বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলতে পারবেন কিনা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে মুশফিকুর রহিম ফিট থাকলে পিএসএল এ তার খেলতে বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। আর পরবর্তী বোর্ড সভায় ওয়ার্ল্ড টি20-র পর দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে বিসিবি আলোচনা করবে বলেও জানান এই বোর্ড পরিচালক। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে শেষ 2 টি20 খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। স্লোয়ার আর কাটার মাস্টার মুস্তাফিজকে দীর্ঘমেয়াদে ফিট পেতে পুনর্বাসনের পরামর্শ ছিল বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীর। অন্যদিকে মুশফিকের ইনজুরি তেমন গুরুতর নয়, তাই 4 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল এ মুশফিক ফিট থাকলে খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। তবে মুস্তাফিজের খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসেনি বিসিবি। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে তাকে পাঠানো হবে কিনা। আগে দেখুক, ফিটনেস দেখুক, আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, তার আমাদের ফিজিওর আছে, তাকে আগে ফিটনেসের ব্যাপারটা তার আগে দেখুক। তো এটার পরে তাদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে সে যেতে পারবে কি পারবে না। মুশফিকে যেটা জানে এটা টেম্পোরারি একটা রিহ্যাবে আছে সে 2 সপ্তাহের মধ্যে। এর মধ্যে যদি ফিট হয়ে যায়, যদি সে মুশফিক মনে করে যে ইজ ফিট, তাহলে এটা তার উপরে ডিপেন্ড করছে সে যাবে কি যাবে। খুব শিগগিরই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবার এজেন্ডা এখনো নির্ধারিত না হলেও ওয়ার্ল্ড টি20-র পর এফটিপিতে বাংলাদেশের ব্যস্ততা কম থাকায় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যাপারে সেই সভায় সিদ্ধান্ত আসতে পারে। আমরাও চেষ্টা করছি, একটা বড় গ্যাপ আছে। ওয়ার্ল্ড টি20-র পরে আমরা অগস্টে যাব ইন্ডিয়াতে টেস্ট ম্যাচ খেলতে, এরপরে অক্টোবরে আসবে নিউজিল্যান্ড। তো অগস্টের আগে আমাদের জিম্বাবুয়ে যাওয়ার কথা আছে। জিম্বাবুয়েতে আমরা হয়তো এখানে গিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি জুন জুলাইয়ের দিকে। তো এর আগে চেষ্টা করা হবে যদি কোনো গ্যাপ থাকে কোনো একটা দলকে নিয়ে আসা যায় কিনা, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ক্রিকেট অপারেশনস অনেকদিন ধরেই চেষ্টা করছে, তো দেখা যাক কি হয়। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান আভাস দিয়েছিলেন প্রতিবেশী শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনের। তবে বিষয়টি নির্ভর করবে এফটিপিতে লঙ্কানদের ম্যাচ থাকা বা না থাকার উপর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। সোমবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। আগের ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। সেই সাথে প্রস্তুতি হিসেবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের যুব দলকে হোয়াইট ওয়াশ করেছে ইয়াং টাইগাররা। তাই আত্মবিশ্বাসের জায়গায় কোনো ঘাটতি নেই মিরাজ শান্তদের। ব্র্যাড টেইলরের দলকে হারিয়ে নিজেদের প্রস্তুতির শেষ পর্বটা ভালোভাবেই শেষ করতে চায় তারা। 27 জানুয়ারি চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সির স্পন্সর হয়েছে ফ্রেশ। রোববার চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হাতে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশের লোগো সম্বলিত নতুন এই জার্সি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে বলেন, দলটি দীর্ঘদিন ধরে ভালো খেলছে, তাই ধারাবাহিকতা বিশ্বকাপে বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া এর মাধ্যমে খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে জায়গা করে নেবে বলেও তার বিশ্বাস। অনুষ্ঠানে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে দলের নতুন জার্সি তুলে দেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল সহ বিসিবির অনেক কর্মকর্তা। ফতুল্লায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি টাই হয়েছে। ক্যারিবিয়ানদের করা 153 রানের জবাবে দক্ষিণ আফ্রিকাও 153 রান করায় ম্যাচটি টাই হয়। 35 ওভারের ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শেষ পর্যন্ত 9 উইকেটে 153 রানের সংগ্রহ পায় ক্যারিবিয়ানরা।
কেসি কার্টি খেলেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস। প্রোডিয়াদের হয়ে ৩ উইকেট নেন পেসার কনর ম্যাকার। জবাবে ভালো সূচনা করেও রানের চাকা সচল রাখতে ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। উইয়ান মুলদারের অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান করে প্রোটিয়ারা। দুই দলের রান একই হওয়ায় ম্যাচটি টাই হয়ে যায়। দেশের ফুটবলের খবর। এবছর মার্চে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। এদিকে পুনর্গঠন করা হয়েছে বাফুফে ন্যাশনাল টিমস কমিটি। আর সাফের ব্যর্থতার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে বুধবারের সভায় আলোচনা হবে বলেও জানান বাফুফের কর্মকর্তা। গেল বছরের মতো এবছরও আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময়ই পার করতে যাচ্ছে বাংলাদেশ। 2018 বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেলেও আসরের শেষ আনুষ্ঠানিক ম্যাচে চলতি বছর মার্চে জর্ডানের বিপক্ষে খেলবে মামুনুলরা। এছাড়াও বেশ কিছু প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। আমরা চাচ্ছি 24 মার্চের জর্ডানে গিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার পূর্বে বাংলাদেশ জাতীয় দল পথিমধ্যে যাত্রা পথে আগামী 18 মার্চ ইউনাইটেড আরব আমিরাত আবুধাবিতে একটি ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। পাশাপাশি ইন দ্য মিন টাইম আমাদের ফিফা এফসির বেশ কিছু কম্পিটিশনস থাকবে। তবে ঘরোয়া লীগ চলাকালীন জাতীয় দল ও ক্লাবের আন্তর্জাতিক ম্যাচের সূচি থাকায় লীগ বন্ধ রাখা পেশাদার ফুটবল লীগের নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলস্বরূপ গেল মৌসুমে স্বাধীনতা কাপ ও সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টগুলো আয়োজন করতে না পারায় ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর ঝামেলাও কম হয়নি। কিন্তু শেখ জামালের এএফসি কাপে অংশগ্রহণের কথা থাকায় এবারও তেমন কিছুই হবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। যদিও এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনায় পৌঁছাতে পারেনি বাফুফে। যেহেতু এবছর আমাদের লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের এএফসি কাপের 6টি খেলা থাকবে, সেই সময়গুলোতে বিভিন্ন অপরচুনিটি যখন তৈরি হবে তখন আমরা আমাদের ফেডারেশন কাপের খেলাগুলো চালিয়ে নিয়ে যাব এবং আমরা এভাবে করে আসলে আমরা ঘরোয়া কার্যক্রমগুলো অব্যাহত রাখবো। এদিকে ন্যাশনাল টিমস কমিটি পুনর্গঠন করে 4 সদস্যের পরিবর্তে 9 সদস্যের করা হয়েছে। তবে সাফে জাতীয় দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল তাদের প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। তাই বেশি সদস্যের নতুন কমিটি তৈরির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে শীঘ্রই জাতীয় দল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানা যাবে বলে আশ্বাস দিলেন ফেডারেশন কর্মকর্তা। ন্যাশনাল টিমস কমিটির আগামী বুধবার দুপুর 2:30 সভা রয়েছে বাফুফে ভবনে। সেই সভাতে আমাদের জাতীয় ফুটবল দল বা বাফুফে ন্যাশনাল টিমস কমিটির আওতাধীন বিভিন্ন দলের আপকামিং বিভিন্ন কর্মকাণ্ড সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এন্ড দেন মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 6 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 12তম এসএ গেমস। আসরকে ঘিরে বিকেএসপিতে 23 সদস্যের ফুটবল দল নিয়ে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। গেল আসরে ঘরের মাটিতে এই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবারও গ্রুপে নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জিততে পারবে বাংলাদেশ অলিম্পিক দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল। গেল সাফের মতো এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। তবে পার্থক্য শুধু এটাই, গেল সাফে গ্রুপ পর্বে বাংলাদেশের সম্বল ছিল শুধু একটি ড্র। এবার গ্রুপের শেষ ম্যাচে সান্ত্বনার একটি জয় নিয়ে ফিরেছে মামুনুলরা। সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতে ব্যর্থতা ঘোচাতে চেয়েছিল ফুটবলাররা, কিন্তু এখানেও ব্যর্থ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 ফুটবল দল। একের পর এক আসরের আগে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত দেশের ফুটবল প্রেমীরাও। টানা ব্যর্থতার পর এবার 12তম এসএ গেমসের আগে আবারও সেই চ্যাম্পিয়ন হওয়ার পুরনো বুলি বাফুফে ও ফুটবলারদের কণ্ঠে। আসরকে ঘিরে বিকেএসপিতে 23 সদস্যের দল নিয়ে শুরু হয়েছে অনুশীলন। এবার গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও নেপাল। গেল আসরে ঘরের মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যদিও সেবার অনূর্ধ্ব 23 দলটি ছিল আরও প্রতিশ্রুতিশীল। 3 সিনিয়র ফুটবলারের কোটায় ছিলেন আমিনুল, এমিলি ও এনামুলের মতো তারকা ফুটবলাররা। কিন্তু এবারও জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার নিয়ে গড়া হয়েছে অনুশীলন ক্যাম্প। ধারাবাহিকতা ধরে রেখে এবারও স্বপ্ন শুধুই শিরোপা। প্রথম যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ পর্যায়টা। গ্রুপ পর্যায়ে আমরা কোয়ালিফাই করে সেমিফাইনালে খেলতে চাই, পরবর্তী সেমিফাইনাল এবং ফাইনাল। এভাবে ধাপে ধাপে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে। আশা করি ছেলেরা যদি তাদের স্বাভাবিক পারফর্ম করতে পারে, আমি আশা করি যে আমাদের টিম চ্যাম্পিয়ন হবে। টানা 2 আসরে ব্যর্থ ফুটবলাররা শোনাচ্ছে আকাশচুম্বী প্রত্যাশার গান। কিন্তু ঘরের মাটিতে ব্যর্থ মোরেনোর দল ভারতে কতটুকু সফল হবে তা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে ফুটবল প্রেমীদের মাঝে। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরো যা দেখবেন, অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিটদের জয়ের ধারা অব্যাহত। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ, ফেদেরার, সেরেনা ও শারাপোভা। অবশেষে অনুষ্ঠিত হলো হকির দলবদল। প্রথম দিনে এই দলবদলে 12টি ক্লাবের মধ্যে অংশ নিয়েছে 6টি ক্লাব। এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই দলবদলে ক্লাব কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করলেও বিদেশি কোটা ও গ্রেডিং পদ্ধতি নিয়ে অসন্তুষ্টি ছিল হকি খেলোয়াড়দের মাঝে। প্রায়
প্রায় 2.5 বছর পর প্রিমিয়ার ডিভিশন হকির দলবদল, বাদ্য বাজনা বাজিয়ে সে উপলক্ষ সারতেই ফেডারেশনে ক্লাব কর্মকর্তারা। তবে দলবদলের এই আয়োজন ক্লাব কর্তাদের মুখের হাসি চওড়া করলেও বিপরীত চিত্র ছিল খেলোয়াড়দের মাঝে, যার পেছনের কারণ বিদেশি প্লেয়ার্স কোটা ও শীর্ষ 4 ক্লাবের গ্রেডিং পদ্ধতি। লীগ কমিটির এবারের নীতিমালা অনুযায়ী প্রত্যেক দল বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে 5 জন, আর সার্ভিসেস টিম থেকে নিতে পারবে 3 জন করে, যাদের আবার আবদ্ধ করা হয়েছে গ্রেডিং পদ্ধতির নীতিমালায়। তাই দীর্ঘ সময় পর হকি মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হলেও তাতে নিজেদের এবং দেশের হকির কোনো উন্নতির সম্ভাবনা দেখছেন না খেলোয়াড়রা। 5টা ফরেনার, যেটা আমাদের হয়তোবা ক্লাবদের জন্য ভালো হতে পারে, বাট আমাদের বাংলাদেশের হকির জন্য এটা ন্যাক্কারজনক। কারণ 5টা যদি ফরেন থাকে তাহলে দেশের প্লেয়ার কই যাবে? প্লেয়ারদের জন্য গ্রেডিং সিস্টেমটা একটা অভিশাপের মতোই, কারণ আমি আমার অবস্থান কতটুকু সেটা তো আমি ভালো জানি, অবশ্য আমার ক্লাব ভালো জানে, কিন্তু একজন আমাকে চাপাই দিচ্ছে যে আপনার অবস্থান এতটুকুই, তখন আমার কাছে তো একটা মন খুলে কোনো কিছু হবে না। প্রথম দিনের এই দলবদলে অংশ নিয়েছে 6টি ক্লাব, যেখানে সর্বোচ্চ 17 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে ওয়ারি, আর বাংলাদেশ স্পোর্টিং এবং সোনালী ব্যাংক টেনেছে 10 জন করে। একজন করে কম নিয়ে প্রথম দিনের আনুষ্ঠানিকতা সেরেছে উষা ক্রীড়া চক্র ও অ্যাজাক স্পোর্টিং, আর সাধারণ বিমার ঘরে গেছে 4 জন। লীগ কমিটিতে 3বার মিটিং হয়েছে, 3বারই তারা সিদ্ধান্ত 5 জন বিদেশি রেজিস্ট্রেশন এবং 5 জনই খেলাবে, বাট কেউ কোনো প্রতিবাদ করেনি। সেই হিসেবে তো আমি মনে করি যে আমাদেরও কিছু বলার থাকে না। আমাদের টার্গেট 1, 2, 3-এর ভিতরে থাকা। জাতীয় দলের এখানে 3 জন প্লেয়ার আছে, আর পাকিস্তান ন্যাশনাল টিমের 5 জন প্লেয়ার এখানে যোগ দিবে। স্বভাবতই শক্তিশালী টিম হিসাবে সোনালী ব্যাংক এবার লিগে অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন হকির 3 দিন ব্যাপী এই দলবদল শেষ হবে আগামী 26 জানুয়ারি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর, লা লিগায় পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে স্বাগতিক রিয়াল বেতিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। টেবিলে তৃতীয় স্থানে থাকা মাদ্রিদ স্থানদের সংগ্রহ 43 পয়েন্ট। স্তাদিও বেনিতো ভিলামারায়েনে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। নতুন কোচ জিনেদিন জিদানের পরিকল্পনায় দুর্দান্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। ছন্দে রয়েছেন বেনজামা ও রোনালদো। চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি 18 গোলের রেকর্ড এখন মাদ্রিদ স্থানদের দখলে। ইনজুরি কাটিয়ে সেরা একাদশে ফিরতে প্রস্তুত সার্জিও রামোস, কিন্তু ইনজুরির কারণে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তারকা স্ট্রাইকার বেল। তবে তুলনামূলক দুর্বল দল রিয়াল বেতিসের বিপক্ষে তা হয়তো খুব একটা প্রভাব ফেলবে না বলে বিশ্বাস স্বাগতিক কোচ হুয়ান মেরিনোর, কারণ দ্য আন্দালুসিয়ানরা মাদ্রিদ স্থানদের বিপক্ষে গেল 9 ম্যাচে 8 বারই হারের স্বাদ নিয়েছে। সেই সঙ্গে লিগে গেল 6 ম্যাচে গোল বঞ্চিত থাকার রেকর্ড আছে তাদের। আর মাদ্রিদ স্থানদের বিপক্ষে ম্যাচটি হারলেই ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি হারের রেকর্ড স্পর্শ করবে রিয়াল বেতিস। ইতালিয়ান সিরিয়ার খবর, ঘরের মাঠ তুরিনোতে রোমার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক জুভেন্টাস। 42 পয়েন্ট নিয়ে একদিকে জুভেন্টাস আছে টেবিলের 2 নম্বরে, অন্যদিকে 35 পয়েন্ট নিয়ে 5 নম্বরে অবস্থান করছে রোমা। দুদলেরই লক্ষ্য শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ সময় আজ রাত 2:45 শুরু হবে দুদলের এই ম্যাচটি। তুরিনোর রোমার বিপক্ষে মাঠে নামার আগে জুভেন্টাসের পরিসংখ্যানটা বেশ ভালো। রোমার বিপক্ষে ঘরের মাঠে শেষ 4 লিগের ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। সেই সাথে এই তুরিনোতেই শেষ 12 লিগ ম্যাচের প্রত্যেকটিতে রোমার বিপক্ষে স্কোর গড়েছে স্বাগতিকরা। আর এই 12 ম্যাচে রোমা জিতেছে মাত্র 1টিতে, যেখানে জুভেন্টাস জয় পেয়েছে 8টি ও ড্র হয়েছে 3টি। এছাড়া লিগের 20 ম্যাচে স্বাগতিকদের জয় যেখানে 13টিতে, সেখানে রোমা জিতেছে 9টিতে। তাই স্বাগতিক হওয়ার সুবিধা কাজে লাগিয়ে এই ম্যাচে জয় তুলে নিতেই মাঠে নামবে বিয়ানকনেরিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাগুয়েরোর জোড়া গোলে রক্ষা পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিক ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে 2-2 গোলে ড্র করেছে সিটিজেনরা। এই ড্রয়ের ফলে 23 ম্যাচ শেষে 44 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। লন্ডনের বোলেন্ড গ্রাউন্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। প্রথম মিনিটেই স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান 26 বছর বয়সী ইকুয়েডরের স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। এর 8 মিনিট পর সিটিজেনদের সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরো। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। 26 মিনিটে ভ্যালেন্সিয়ার দ্বিতীয় গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে স্টিভেন বিলির শিষ্যরা, কিন্তু 81 মিনিটে অ্যাগুয়েরোর দ্বিতীয় গোলে আবারও সমতায় ফেরে পেল্লেগ্রিনির শিষ্যরা। বাকি সময় দুদলই ব্যর্থ গোলের সহজ সুযোগ কাজে লাগাতে, ফলে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। Aguero cushions it back to him. It's Aguero!
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে শীতকালীন দলবদলের প্রস্তুতি। ফুটবল অঙ্গনে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন ক্লাবের রথী মহারথীদের ঠিকানা বদলের গুঞ্জন। বিভিন্ন তারকা ফুটবলার ও কোচের ক্লাব বদলের খোঁজ খবর নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বেশ করুণ। তাই সামনের দল বদলে সেরা খেলোয়াড়দের নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছেন রেড ডেভিল বস লুই ভ্যান হল। এরই মধ্যে ইনজুরি আক্রান্ত রক্ষণভাগকে শক্তিশালী করতে উলফসবার্গের লেফট ব্যাক রিকার্ডো রদ্রিগেজকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে বর্তমান ক্লাব রিকার্ডোর জন্য 20 মিলিয়ন পাউন্ড চাইতে পারে বলে খবর প্রকাশ করেছে ইংলিশ দৈনিক দ্য সান। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজকে দলে নেয়ার ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী বলে জানিয়েছেন কলম্বিয়ান তারকার এজেন্ট। আর এজন্য 63 মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে বলে মন্তব্য করেছে স্থানীয় দৈনিক সানডে এক্সপ্রেস। সম্প্রতি উশৃঙ্খল আচরণের জন্য সবশেষ দুটি ম্যাচেই এই তারকা মিডফিল্ডারকে সাইড ম্যাচে সময় কাটাতে দেখা গেছে। তাই মাদ্রিদিস্তান শিবিরে বেশ বাজে সময় পার করা রদ্রিগেজের দল বদলের জন্য ইতোমধ্যেই এজেন্ট জর্জ মেন্ডেস বেশ কয়েকটি ক্লাবের সাথে আলোচনাও করেছেন। তবে রদ্রিগেজকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে ইংলিশ জায়ান্টরাই। 2016 ইউরোর পর ফ্রান্স জাতীয় দলের চুক্তির মেয়াদ শেষ হলেই দিদিয়ের দেশমকে চেলসির পরবর্তী ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। 2010 সালে ফ্রেঞ্চ ক্লাব মার্সেলকে লিগ 1 শিরোপা জিতিয়েছিলেন দেশম। তবে চেলসিতে আসার ব্যাপারে অ্যাটলেটিকো মাদ্রিদ বস দিয়েগো সিমিওনি, চিলির সাবেক বস হোর্হে সাম্পোলিরও আগ্রহের গুঞ্জন রয়েছে। অন্যদিকে এভারটন ডিফেন্ডার জন স্টোনকে দলে ভেড়াতে ইংলিশ ও স্প্যানিশ জায়ান্ট ক্লাবগুলো এবার মাঠে নেমেছে। স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আর ইংলিশ জায়ান্ট চেলসির সাথে যোগ হয়েছে ম্যানচেস্টার সিটির নামও। গত বছর স্টোনের জন্য চেলসি 38 মিলিয়ন পাউন্ড দিতে চাইলেও এবার তাকে পেতে হলে 50 মিলিয়ন পাউন্ড গুনতে হবে আগ্রহী ক্লাবকে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এবার ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সেঞ্চুরিয়ানে সিরিজের 74 টেস্টের তৃতীয় দিনের আবাদার বোলিং তোপে 342 রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। 133 রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 1 উইকেটে 42 রান। আগের দিনের 2 উইকেটে 138 রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং নামে স্বাগতিকরা। শুরুটা ভালো করলেও 177 রানে অধিনায়ক অ্যালিস্টার কুকের উইকেট হারায় সফরকারীরা। এ সময় অপর প্রান্তে দলের হাল ধরেন জো রুট। কিন্তু রুট ব্যক্তিগত 76 রানে আউট হয়ে গেলে প্রোটিয়া পেসার রাবাদার বোলিং তোপের মুখে কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। মাঝে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। তবে বৃষ্টির পর ভেজা উইকেটে 342 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। রাবাদা তার ক্যারিয়ার সেরা এক ইনিংসে 112 রান নিয়ে নেন 7 উইকেট। 113 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। তবে মাত্র 5 রানে এলগারের উইকেট হারিয়ে বিপাকে পড়লেও কুক ও হাশিম আমলার ধৈর্যশীল ব্যাটিংয়ে 1 উইকেটে 42 রান করে দিন শেষ করে স্বাগতিকরা। চতুর্থ দিনে 175 রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ওয়েলিংটনে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় ভোর 4টায়। টি-20 সিরিজ হাতছাড়া হওয়ার পর এবার ওয়ানডে সিরিজে পাকিস্তানের সেরা একাদশে আসবে বেশ কিছু পরিবর্তন। আজহার আলীর নেতৃত্বে দলে ফিরতে পারেন পেসার মোহাম্মদ ইরফান ও রাহাত আলী। এছাড়াও ফেরার অপেক্ষায় আছেন বাবর আজম অথবা শোয়েব মাকসুদ এবং উইকেট রক্ষক সরফরাজ আহমেদ। সফরকারীদের ব্যাটিং বিভাগে রয়েছেন আহমেদ শেজাদ, হাফিজ ও আজহার আলী। অন্যদিকে দলের সবচেয়ে অভিজ্ঞ 3 খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে কিউইরা। ইনজুরির কারণে সেরা একাদশে থাকবেন না ব্রেন্ডন ম্যাককালাম, রস টেইলর ও টিম সাউদি। তাই ভাগ্য খুলতে পারে টম লাথাম, হেনরি নিকোলাস ও কলিন মুনরোর। তবে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 96 বারের দেখায় 53টি হারের বিপরীতে 40টি জয় ব্ল্যাক ক্যাপসদের দুশ্চিন্তার কারণ হতে পারে। দু 2015-16 মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আসর বিগ ব্যাশের শিরোপা জিতেছে সিডনি থান্ডার্স। ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 9 উইকেটে 176 রান করে মেলবোর্ন স্টার্স। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 3 বল হাতে রেখে 7 উইকেটে জয় নিশ্চিত হয় সিডনির। ম্যাচ সেরা হয়েছেন সিডনি থান্ডারের ব্যাটসম্যান উসমান খাজা। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ব্রিসবেন হিটের ব্যাটসম্যান ক্রিস লিন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি মেলবোর্ন স্টার্সের। দলীয় 6 রানেই বিদায় নেন ওপেনার স্টোইনিস। এরপর অবশ্য রাইটের 23 ও পিটারসেনের 39 বলে ঝোড়ো গতিতে তোলা 74 রানের সুবাদে 176 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ডেভিড হাসির দল। জবাবে ব্যাট করতে নেমে ক্যালিস এবং উসমান খাজার 86 রানের ওপেনিং জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন সিডনি থান্ডারকে। খাজা 40 বলে 70 ও ক্যালিস 27 বলে 28 রান করেন। শেষ দিকে ব্লিজার্ড ও রোহরের ব্যাটিং দৃঢ়তায় 3 বল বাকি থাকতে 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিডনি। With the trophy right there.
ডিপ ভেইন থ্রোম্বোসিস নামক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করায় শনিবার সিডনিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ শেষে চিকিৎসকের কাছে যান লেম্যান। সেখানে স্ক্যান করার পর জটিল এই রোগটি ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে কিছুদিন বিশ্রামে থাকবেন ওজি কোচ, তবে সুস্থ হয়ে তিনি আবারও দলের সাথে যোগ দেবেন বলে বিবৃতিতে বলা হয়। অস্ট্রেলিয়ার হয়ে 27টি টেস্ট ও 117টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লেম্যান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সফরকারী ভারতের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে থাকতে পারছেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত কোচ মাইকেল ভেনুতো। এর আগে তাকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরবর্তীতে দলের ক্যাম্প থেকে মেলবোর্নে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় তাকে। তবে কোচ আশা করছেন 29 জানুয়ারি মেলবোর্নে অনুষ্ঠেয় দ্বিতীয় টি-20তে দলের সাথে যোগ দিতে পারবেন এই ড্যাশিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রথম 4 ওয়ানডেতে 56 গড়ে মোট 169 রান করেন ম্যাক্সওয়েল। এদিকে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা নয়, বরং বর্তমান সময়ের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কোহলির প্রশংসা করেছিলেন বলে টুইটারে জানিয়েছেন ম্যাক্সওয়েল। ক্যানবেরায় অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে করা মন্তব্যের সমালোচনা হওয়ায় তারই জবাব দিয়েছেন ম্যাক্সওয়েল। টি-20 বিশ্বকাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার সুনীল নারাইন। গেল নভেম্বর থেকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য মাঠের বাইরে রয়েছেন এই ক্যারিবীয় স্পিনার। নভেম্বরে পাল্লে কেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হন নারাইন। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নারাইন বলেন দ্রুতই বায়োমেকানিক্যাল পরীক্ষার মুখোমুখি হবেন তিনি এবং সাফল্যের সাথে তা পার করে 30 জানুয়ারি ফিরবেন ক্যারিবীয় ঘরোয়া লিগে। সেই সাথে তিনি আশা প্রকাশ করেন মার্চে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ক্যারিবীয়দের। এখন পর্যন্ত 34টি টি-20তে 40টি উইকেট নিয়েছেন নারিন। আবারও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে সেভিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে লোজি ব্লাঙ্কোসরা। ফলে এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে গোল ব্যবধানে পিছিয়ে লিগের 2 নম্বরে অবস্থান করছে রোজি ব্লাঙ্কোসরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালকে 1-0 গোলে হারিয়েছে চেলসি। পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান খোয়ানোর পর সেভিয়ার বিপক্ষে এ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ। কেননা এ ম্যাচ জিতলেই যে আবারও শীর্ষস্থান নিজেদের করে নেবে রোজি ব্লাঙ্কোসরা। তাই ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে পরিসংখ্যান আর শক্তিমত্তায় এগিয়ে থেকে মাঠে নামে স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে অ্যাথলেটিকো, কিন্তু সেভিয়ার শক্তিশালী রক্ষণ ভাগের সামনে একে একে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের আক্রমণ ভাগ। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। বিরতির পর ম্যাচের 61 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভিক্টর পেরেজ মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় সেভিয়া। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি দিয়েগো সিমিওনের দল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মার্টিসেকার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের 18 মিনিটেই 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। আর এই সুযোগকেই কাজে লাগায় অতিথি চেলসি। ম্যাচের 23 মিনিটে ইভানোভিচের অ্যাসিস্টে দারুণ এক গোল করে ব্লুজদের হয়ে লিড আনেন দিয়েগো কস্তা। ব্যাস অতটুকুই। এরপর যেন নিজেদের রক্ষণ ভাগে বেশি মনোযোগী হয়ে ওঠে দুদল, যার ফলে পুরো ম্যাচে আর কোনো গোলের মুখ দেখেনি এমিরেটসের গ্যালারি ভর্তি দর্শক। আর তাতেই কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে গাস হিরিঙ্কের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। এবার অস্ট্রেলিয়ান ওপেনের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গেল বছরের ক্যালেন্ডার স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। দুর্দান্ত জয়ে সেরা 8-এ উঠেছেন সুইস তারকা রজার ফেদেরারও। অন্যদিকে নারী এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আসরের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস। রড লেভার এরেনায় কোয়ার্টারে ওঠার লড়াইয়ে বেলিন্ডা বেনিসিসের মুখোমুখি হয় মারিয়া শারাপোভা। তবে ম্যাচটি ছিল একপেশে। আসরের 12তম বাছাই বেনিসিসের সঙ্গে শারাপোভার ম্যাচের স্থায়িত্ব ছিল মাত্র 55 মিনিট। প্রথম সেটে 7-5 গেমের পর দ্বিতীয় সেটেও শারাপোভার কাছে একই ব্যবধানে হারে বেনিসিস। দিনের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার কাছে কোর্টে অনেকটাই অসহায় ছিল রাশিয়ান মার্গারিতা গ্যাসপারিয়ান। 6-2, 6-1 ব্যবধানে 6 বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর কাছে হেরেছেন তিনি। আর গেলবারের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবারের কোয়ার্টারেই, কেননা সেমিতে ওঠার লড়াইয়ে সেরেনার বিপক্ষে লড়বেন শারাপোভা। এদিকে পুরুষ এককে জয়ের রথে ছুটেই চলেছেন গেল বছরের ক্যালেন্ডার স্লাম জয়ী নোভাক জোকোভিচ। তবে কোয়ার্টারের টিকিট পেতে বর্তমান চ্যাম্পিয়নকে পাহাড়সম বাধাই টপকাতে হয়েছে।
জিল সিমনের বিপক্ষে 4 ঘন্টা 32 মিনিট স্থায়ী ম্যাচটিতে ছিল অঘটনের ইঙ্গিত। প্রথম সেট জোকো 6-3 ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট গড়ায় টাই ব্রেকে, যেখানে জয় পান সিমন। তৃতীয় সেটে 6-4 গেমে জিতে আবারও এগিয়ে যান আসরের বর্তমান চ্যাম্পিয়ন। তবে চতুর্থ সেট সিমন 6-3 গেমে জিতলে খেলা গড়ায় পঞ্চম সেটে, যেখানে 6-3 গেমে জয় তুলে নিয়ে কোয়ার্টারের ফাইনাল নিশ্চিত করেন জোকো। সেরা 8-এ জোকোভিচের প্রতিপক্ষ কেই নিশিকোরি। এদিকে পুরুষ এককের অন্য ম্যাচে বেলজিয়ান তারকা ডেভিড গফিনের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে 5 বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী রজার ফেদেরার। সরাসরি সেটে 6-2, 6-1 ও 6-4 গেমে জয় তুলে নিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেন সুইস তারকা ফেদেরার। সেমিতে ওঠার লড়াইয়ে ফেদেরারের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ। সেইট নাগজি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে ভারতে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। কেরালায় 5 ফেব্রুয়ারি শুরু হবে সেইট নাগজি ট্রফি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রাখলেন ব্রাজিলিয়ান প্লেমেকার রোনালদিনহো। তবে কয়েক বছর আগে ভারতের পুনেতে এসেছিলেন রনি। কেরালার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সেইট নাগজি ট্রফির প্রধান অতিথি হিসেবে শনিবার কেরালায় কাজিকোদে আসেন সাবেক বার্সা সুপারস্টার। 36তম সেইট নাগজি ফুটবল টুর্নামেন্ট খেলবে বিভিন্ন দেশের 8টি দল। টুর্নামেন্ট শেষ হবে 21 ফেব্রুয়ারি। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জিম্বাবুয়ের বিপক্ষে করা ভুলগুলো শোধরাতেই চলছে কাজ, জানালেন টাইগারদের ম্যানেজার। এশিয়া কাপ ওয়ার্ল্ড টি-20-র জন্য সবশেষ ওয়ানডে স্কোয়াডকেই প্রাধান্য দেওয়া হবে বললেন বিসিবি নির্বাচক। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ইয়াং টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিরাজ শান্তদের প্রতিপক্ষ ইংল্যান্ড। চলতি বছর মার্চে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আরব আমিরাত ও বাহরাইন। এসএ গেমসকে সামনে রেখে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব 23 দলের অনুশীলন ক্যাম্প। এবং প্রায় 2.5 বছর পর শুরু হলো প্রিমিয়ার ডিভিশন হকির দলবদল। 12টি ক্লাবের মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে 6টি ক্লাব। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।